দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ৭১ মঞ্চে। আপনারা সংবাদ সংযোগে দেখেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ আজ সংবাদ সম্মেলন করে জানিয়েছেন ৭১ মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামাতে ইসলামীর গঠনতন্ত্র পর্যালোচনা করে তিনি যাকে বলেছেন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে গতকাল নির্বাচন কমিশনার জাবেদ আলী সাংবাদিকদের বলেছিলেন জামাতের গঠনতন্ত্র দেশের সংবিধান আর আইনের সঙ্গে সাংঘর্ষিক। আপনারা জানেন যে শাহবাগে গত ১০ দিন ধরে চলা যে আন্দোলনে ছাত্র তরুণ ব্লগারদের উদ্যোগে যে গণজাগরণটি সৃষ্টি হয়েছে, সেই গণজাগরণ মঞ্চ থেকে যুদ্ধাপরাধীদের বিচারের এবং সর্বোচ্চ দাবির পাশাপাশি জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করারও একটা দাবি উঠেছে। এখন জামাত প্রশ্নে দুই রাজনৈতিক দলের এই মুহূর্তে অবস্থান কি এবং এই নিষিদ্ধ করার যেই দাবি তার সাথে তার পক্ষে বিপক্ষে নানা রকমের মত আছে অবশ্যই, এবং বাংলাদেশের রাজনীতিতে এর কি প্রভাব পড়তে যাচ্ছে এই বিষয়গুলো নিয়ে অনেকে কথা বলছেন। আমরা কোনো একটি বিষয় নিয়ে আটকে থাকার উপায় আমাদের নেই। আপনারা জানেন যে এই আলোচনায় আমরা সমকালীন এই মুহূর্তে ঘটে যাওয়া নানা বিষয় নিয়েও আলোচনা চলে আসে এবং সর্বশেষ আমরা একটি অভূতপূর্ব বিষয় দেখলাম যে মোমবাতি প্রজ্বলন আজকে যেই কর্মসূচি ছিল তাও খানিকক্ষণ আগে ৭টার সময় হয়ে গেছে। আমাদের যারা অতিথি আছেন তারা নিশ্চয়ই এই সমস্ত বিষয়ে কথা বলবেন এবং আপনাদের প্রিয় অতিথি ব্লগাররাও থাকবেন, কারণ তারা এই আন্দোলনের সূচনা করেছেন। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন রিয়াজউদ্দিন আহমেদ, সম্পাদক নিউজ টুডে, সিনিয়র সাংবাদিক, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি, আছেন শাহরিয়ার কবির, তিনিও সিনিয়র সাংবাদিক এবং ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি, এবং আছেন ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, সাবেক নির্বাচন কমিশনার। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর নিউজ সেন্টার থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হচ্ছেন অমি রহমান ইয়াল, ইনি ব্লগার এবং অনলাইন অ্যাক্টিভিস্ট। আপনাকেও স্বাগত জানাচ্ছি অন্য দিনের মতোই। এবং দর্শক, আরো একবার মনে করিয়ে দিয়ে আপনারাও আমাদের অনুষ্ঠানে অংশ নিতে পারেন। এত অতিথি এবং ঘটনার ঘটায় সবসময় আপনাদের টেলিফোন আমরা নিতে পারি না, কিন্তু তবুও ফোন করুন এবং SMS করতে পারেন। ফেসবুক, টুইটার এবং স্কাইপের মাধ্যমে আপনাদের মতামত আমাদেরকে জানাতে পারেন। যুদ্ধাপরাধীদের বিচার এবং সর্বোচ্চ দাবির পাশাপাশি যে কথাটা বলছিলাম যে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার একটি দাবি অনেক সোচ্চারভাবে এসেছে। শাহরিয়ার কবির, আপনারাও অনেকদিন ধরে এ বিষয়ে কথা বলে এসেছেন, আন্দোলন করে এসেছেন। এখানে অন্যান্য বড় আমব্রেলার নিচে যেটা বলা হয় ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করার যে দাবি, তার পরিপ্রেক্ষিতে জামাতের রাজনীতি দাবি নিষিদ্ধ করার দাবির কথা শুনি, কিন্তু এবার আরো একটি কথা শুনতে পাচ্ছি যে তাদের যুদ্ধকালীন সময়ে বাংলাদেশ জন্মের সময় তাদের ভূমিকার কারণেই তাদের নিষিদ্ধ করা যেতে পারে কিনা। আপনি কি মনে করছেন যে এই নিষিদ্ধ করার দাবি করা উচিত? ইলেকশন কমিশনের ব্যাপারটা এটা সাখাওয়াত সাহেব ভালো বলতে পারবেন, তাদের আইনে কি আছে, কিন্তু ইলেকশন কমিশনকে সবসময় আমরা যেটা বলেছি যে জামাতের গঠনতন্ত্র আমাদের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এবং এই কারণেই ইলেকশন কমিশন জামাতের নিবন্ধন বাতিল করতে পারে। এটা কিন্তু লাগাতার গত ইলেকশনের আগে থেকে আমরা ইলেকশন কমিশনকে বলছি, স্মারকপত্র দিচ্ছি, কিন্তু তারা বলছেন সিদ্ধান্ত নেবে সরকার, এটা তারা আগে নেবে না। আজকেও তারা বলেছেন সেটি যে এটি একটি দীর্ঘসূত্রী বিষয়, আমাদের কথা খুব পরিষ্কার। এটা আমি মানতে একেবারেই রাজি নই। আমি মনে করি ইলেকশন কমিশন একটা স্বাধীন সংগঠন, সরকার কি করবে জামাতের ব্যাপারে সেটা সরকারের দায়িত্ব। ইলেকশন কমিশন যদি মনে করে তারা নিবন্ধন বাতিল করতেই পারে এবং আমি মনে করি তাদের যে রীতিমালা আছে, যেটা তাদের রুলস অনুযায়ী তারা জামাত যেহেতু সংবিধানের সঙ্গে তাদের গঠনতন্ত্র সাংঘর্ষিক, সেই জন্য জামাতের নিবন্ধন বাতিল করা যেতে পারে। সরকারের এটা তো রাজনৈতিক সিদ্ধান্ত হবে, একটা পার্লামেন্টে যদি তারা করেন, আরেকটা হবে ট্রাইব্যুনালে বিচার করে যদি করেন, সেটা হবে আইনি সিদ্ধান্ত। সরকারের ব্যাপার বাদ দিন, আইনি সিদ্ধান্তের বিষয় নিশ্চয়ই আসবো। সাখাওয়াত হোসেন, যেটি জামাতের কাছে গঠনতন্ত্রের কথা এসেছে, আমরা দেখেছি সম্প্রতি তারা তাদের গঠনতন্ত্রে পরিবর্তনও এনেছেন। আপনি কি মনে করেন জামাত যেই রাজনীতি করেন এবং তাদের যেভাবে তারা সংগঠিত হয়ে এসেছেন বাংলাদেশের রাজনীতিতে, সেখানে নির্বাচন কমিশনের এবং সংবিধানের এক্সিস্টিং যে পয়েন্টগুলো নিয়ে সমস্যা হচ্ছে ততদূর পর্যন্ত তারা গঠনতন্ত্র সংশোধন করবেন? অর্থাৎ আপনাকে ধন্যবাদ, ৭১-এর দর্শকদেরও শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এটা অনেক ডিসকাশনের ব্যাপার আছে, যেহেতু সময় কম অত ডিসকাশন করা যাবে না। আমি এখানে একটু আমার নিজেরও অ্যাডভার্টাইজমেন্ট করে রাখি। আমার কালকে বইটা বেরোচ্ছে নির্বাচন কমিশনের ৫ বছর, এই বিষয়ে এখানে যথেষ্ট বিশ্লেষণ আছে আমরা কেন আজকে যে কথাগুলো বলছি। তো প্রথম কথা হচ্ছে যে দেখেন, নিবন্ধন কিন্তু আগে কখনোই ছিল না, এটা কিন্তু একটা নতুন ফেনোমেনা যেটা আমরা শুরু করেছিলাম। এবং আমরা যখন আমাদেরকে পিরিয়ডটা বুঝতে হবে কোন পিরিয়ডে আমরা এই কাজটা করেছিলাম, তখন ইলেকশন হবে কি হবে না এটা ছিল আমাদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। এবং ডিসেম্বর মাসে যখন নির্বাচন হয় তখন কিন্তু নির্বাচন না হওয়ার একটা অবস্থা চলে গেছিল।
তো সেখানে নির্বাচনটা কিন্তু হতো না যদি আমরা কিছু স্টেপ না নিতাম। আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত মতামত, কারণ আমি ইনসাইড থেকে যেটা দেখেছি এবং আমার বইয়ের ভেতরে একটু এক্সপ্লেন করা আছে। নির্বাচনটা না হলে হয়তো আজকে আমরা ৭১ মঞ্চে এখানে বসতামও হতো না। ওই একটা পরিপ্রেক্ষী ছিল যেখানে নিবন্ধনের বিষয়টা এসেছিল নতুনভাবে, এবং ওই সময়ের জামাতে ইসলামীর যে পরিবর্তনগুলো এনেছিল সেই পরিবর্তনগুলো কিন্তু ওই নিবন্ধনের আইনের মধ্যে থেকে পরিবর্তনগুলো এনেছিল। সেখানে আরেকটি কথা আপনাকে বলে রাখি যে তখন কিন্তু 15th অ্যামেন্ডমেন্ট হয়নি, তখন কিন্তু আমাদের যে কনস্টিটিউশন সংবিধান, এই সংবিধানের মধ্যে যা ছিল ওটার সাথে আমরা কোনো কিছু সাংঘর্ষিক পাই, দুই একটা জায়গায় সাংঘর্ষিক ছিল। মেজর যে চেঞ্জেস গুলো আমরা আনিয়েছিলাম সেখানে তাদের নামটা চেঞ্জ হয়েছিল, তাদের উপরে কিন্তু যে লোগোটা রইল না। ওখানে ছিল যে মুসলমান ছাড়া কেউ সদস্য হতে পারবে না, সেটাকে উঠিয়ে দেওয়া হলো। এবং নারীর বিষয় যেটা আমরা 33% নারী রিপ্রেজেন্টেটিভ, ওটা তারা প্রথমে মানছিল না, তারপরে যখন আমরা করলাম তখন বলে যে ঠিক আছে, ওটা ছিল 2020 পর্যন্ত। আরো কিছু ছোটখাটো বিষয়ে অনেক চেঞ্জ আনলো, পার্লামেন্টের কথা আসলো এটার মধ্যে, কিন্তু কিছু কিছু জায়গায় তখনও। সুতরাং মোদ্দা বিষয় হলো যে নির্বাচন কমিশনের রাস্তায় আর কি, নির্বাচন কমিশনের মাধ্যমে জামাতকে নিষিদ্ধ করার সম্ভাবনা অনেক কম যদি তারা এখনকার গঠনতন্ত্র আমি বলতে পারবো না। আমি তো কয়েকদিন আগে পেপারে দেখলাম যে এই ইলেকশন কমিশনে বলেছে তাদের গঠনতন্ত্র পুরোপুরিভাবে পরিবর্তন করে ফেলেছে। এখন সেটা আমি দেখিনি, সেটা পত্রিকায় পড়ে যেটা পড়লাম, এবং আজকে যে সিইসি যে বক্তব্যটা দিলেন সেই বক্তব্য সারমর্ম এবং পত্রিকা যা আসছে তার সাথে আমার মনে হয় যে ওই হিসাবে উনি বক্তব্যটা দিয়েছেন। আর প্রক্রিয়ার কথা যদি আপনি বলেন, আইনি প্রক্রিয়া আছে এবং সেটা ডেফিনেটলি উনি যেটা বলছেন লেন্দি, দ্যাট ইজ ফ্যাক্ট, লেন্দি। সেখানে আরেকটি বিষয় হলো যে জামাতের নিবন্ধন যদি ইলেকশন কমিশন বাতিলও করে তাহলে কি পার্টি হিসাবে ব্যান হচ্ছে? অনেক পার্টি এখন আছে, 18 দলের সাথে আছে, 14 দলের সাথেও আছে যাদের নিবন্ধন নেই। বেসিক প্রশ্নটা সেখানে। আপনি একটা দলকে নিবন্ধন করলে ওখানে আইনের মধ্যে আছে কোন ব্যান্ড দলকে নিবন্ধন দেওয়া হবে না, এমনকি সেই দলটা যদি অন্য নামেও আসে তাহলে কিন্তু নিবন্ধন দেওয়া হবে না। এটা আমরা আইনটা করে এসেছিলাম। তো সেই আইনের পরিপ্রেক্ষিতে উনি যে কথাটা বলেছেন, মানে প্রেজেন্ট ইলেকশন কমিশন, কারণ এখন তো তারা বসেই একটা দেখে কথা বলেছেন, এবং ইলেকশন কমিশন কিন্তু ইজ এ পার্শিয়াল জুডিশিয়ারি, এটা জানেন, কাজে তাদের বিচার বিবেচনা ওইভাবেই করে, ওই আইনের মধ্যে দিয়ে করতে হয়। তো আমি যেটা বারবার বলেছি যে গভর্নমেন্ট কেন ব্যান করবে না? যদি এতই এরকম হয়, এখন যে সারা দেশে যে দাবিটা উঠেছে, হোয়াট ইজ দ্য প্রবলেম? এখন তো পার্লামেন্ট ইন সিটিং। হোয়াট ইজ দ্য প্রবলেম? রিয়াজউদ্দিন আহমেদ, আপনার কাছে জানতে চাইব যে কি সমস্যা হতে পারে যে আমাদের রাজনীতিকে নিষিদ্ধ করতে? আমরা অনেকগুলো যুক্তি শুনে থাকি, তার মধ্যে আন্ডারগ্রাউন্ডে চলে যাবে, সন্ত্রাসবাদের দিকে চলে যাবে, এইটি মূলত শুনে থাকি। কিন্তু এখানে এবারে বিশেষভাবে যেটা বলা হচ্ছে যে আমরা ট্রাইব্যুনালের রায়ও দেখেছি যে জামাতের সাংগঠনিক, সেই সময়কার সাংগঠনিক ভূমিকা ইত্যাদি নানা কথা যেটাকে বলে কাগজে চলে এসেছে, আইনে চলে এসেছে, রায়ে চলে এসেছে। আপনি কি মনে করছেন এত সহজ কি এই সরকারের জন্য? আমি রিয়াজ ভাইকে আপনার কথার সূত্র ধরে আরেকটা জুড়ে দিতে চাচ্ছি। আওয়ামী লীগের নেতা হানিফ সাহেব বলেছেন যে বিএনপির সঙ্গে কথা না বলে জামাতের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। এটাও আপনি মন্তব্য করুন। না, এটা হলো জাতীয় ঐক্যমত্যের কথা তিনি বলেছেন। কোনো বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা বরাবরই বলি যে এটা জাতীয় ঐক্যমত দরকার, সবাই মিলেমিশে আমরা করি না কেন। এই যে যখন পিলখানার ঘটনা ঘটলো, আমরা বললাম যে প্রধানমন্ত্রী সব রাজনৈতিক দলকে ডেকে বসে না কেন? আমাদের পাশের দেশে এরকম অনেক এক্সাম্পল আছে। যখন ক্রাইসিস হয় সবাই একসাথে বসে। যখন মনমোহন সিং ঢাকায় আসলো এই লাস্ট ভিজিটে, তখন কিন্তু আসার আগের রাত্রে সব পলিটিক্যাল পার্টিকে ডেকে, আদবানিকে ডেকে ওখান থেকে সিদ্ধান্ত নিয়ে আসলো যে বাংলাদেশে এসে কি কি করবে। এখানে এসে কিন্তু সিদ্ধান্ত নেয় নাই। এই কালচারটা তো আমাদের নাই। এখন যদি জামাতকে যদি ব্যান করতে হয়, দিস ইজ এ ভেরি বিগ পলিটিক্যাল ডিসিশন। জামাত ব্যান করলে তারা আন্ডারগ্রাউন্ডে যাবে, টেরোরিস্ট হয়ে যাবে, এগুলি তো কথা আছেই। কিন্তু একটা পলিটিক্যাল পার্টিকে ব্যান করতে হলে একটা ঐক্যমত থাকলে ভালো, না থাকলেও যে করা যাবে না তা না। আওয়ামী লীগ এককভাবে পলিটিক্যাল সিদ্ধান্ত নিয়ে করে ফেলতে পারে। যে 4% ভোটের কথা শোনা যায় এবং আজও আমাদের যে নাম্বার আছে, হ্যাঁ, একবার পেয়েছে 8, তারপর সর্বশেষ পেয়েছে 4.6, 4.2 এরকম। সেই পার্সেন্টেজ অফ
ভোটটাই কি এখানে একটা বড় বিবেচনার বিষয়? আপনি এক অর্থে বলছেন ঐক্যমত, কিন্তু অন্য অর্থে তো নির্বাচনের রাজনীতিতে জামাতের সেই ভোটের কি গতি হবে সেটা নিয়ে দুই দলের আমাদের ইলেকটোরাল অ্যারিথমেটিকে জামাতের এই যে 5-6% ভোট যেটা এটা কিন্তু ম্যাটার করে। কারণ আমাদের আপনি দেখবেন আওয়ামী লীগের বিএনপির ভোট কিন্তু 1-2% এদিক সেদিক হয়, এবং আমাদের 10% সুইং ভোট আছে। এই ভোটটা এট দি এন্ড অফ দি টেনিওর 5 ইয়ার্স আমরা দেখছি গত 4টে ইলেকশনে এই সুইং ভোটটা কিন্তু মানে অ্যান্টি ইনকামবেন্সি বিহেভিয়ার। ঐক্যমত্য হতে অসুবিধা হবে কেন? কারণ জামাতের পুরো ভোটটাই তো ছাকা বিএনপির দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা আছে যদি নিষিদ্ধ হয়। আওয়ামী লীগের দিকে নিশ্চয়ই যাবে না। এইটা তো এখন মানে খুবই প্রিএমটিভ একটা মন্তব্য হয়ে গেল। দেখা যাক না কি দাঁড়ায়। কিন্তু এখানে কথা, একটু আগে আমার সাথে চিফ ইলেকশন কমিশনার আমরা একসাথেই ছিলাম, আমি জিজ্ঞেস করলাম ওনাকে যে কি, উনি বললো যে দেখেন আমরা যদি নিবন্ধন আমাদের থেকে বাতিল করতে হয়, নিষিদ্ধের কথা বলেন না, ভেরি লেংদি প্রসেস, শর্টকাট করতে হলে দেয়ার মাস্ট বি পলিটিক্যাল ডিসিশন। এখন পলিটিক্যাল ডিসিশন সরকার নেবে কিনা এইটা এই রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার জন্যই যারা ঘোষণা করে দাবি দিয়েছেন ব্লগাররা, অমির রহমান পিয়াল আছেন আমাদের সঙ্গে, আমাদের নিউজ সেন্টার থেকে যোগ দিচ্ছেন। আপনি আমাদের এখানে যে আলোচনা হচ্ছিল শুনছিলেন, আরো কতগুলো বিষয় বা দিক থেকে কিন্তু আমরা আলোচনা করতে চাই জামাতের রাজনীতির সাথে। সন্ত্রাসবাদী তৎপরতা বা সম্প্রতি যে সহিংস তৎপরতা দেখলাম ইত্যাদি বিষয়গুলোতেও আমরা আসবো, কিন্তু বিশেষভাবে এই যে কথাটি তুললেন রিয়াজউদ্দিন আহমেদ, যে একটি ঐক্যমত্য হওয়ার প্রয়োজন জামাতকে নিষিদ্ধ করার মতো একটি এত বড় রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার আগে, সে বিষয়ে আপনি কি ভাবছেন, আপনারা কি ভাবছেন ব্লগাররা? আমাদের কথা হচ্ছে যে এইখানে জনগণের সিদ্ধান্তটা কেন এই গুটি কয়েক রাজনীতিবিদ নেবেন তাদের নিজেদের স্বার্থে? আপনারা কি জানেন না যে সংসদের উপর একটা বড় ইয়ে আছে, সেটা হচ্ছে জনগণের আশা আকাঙ্ক্ষা। এই মুহূর্তে প্রজন্মের যে জাগরণ আমরা দেখছি সেটা কি 71 চেতনায় ফেরা, তাই তো? তাহলে জামাত শিবিরের প্রসঙ্গে আমাদের যে অবস্থানটা সেটা কেন? সেটার পেছনে কারণটা হচ্ছে যে 71-এ জামাত ইসলামীর যে ক্যারেক্টার তার সঙ্গে 2013 সালে জামাত ইসলামের ক্যারেক্টার কি এমন তফাৎ? তারা তখনও যেই কথাগুলো বলতো, তাদের যে বিবৃতি, তাদের সংগঠনের সদস্য গ্রহণ করার যে সিস্টেম, হ্যাঁ, মানে এবং প্রগতিশীল রাজনীতির প্রতি দৃষ্টিভঙ্গি, তাদের নাস্তিক বা ভারতের দালাল বলে গালাগালি করা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের বিপক্ষে তাদের যে অবস্থান, এটা তো বদলায়নি। তো এইটা যদি আমরা বন্ধ করতে না পারি এই সিস্টেমটা, তারা তো ওই একইভাবে প্রজন্মের পর প্রজন্ম খুনে কষায় এবং ধর্মান্ধ লোকজন তৈরি করবে, যারা বেসিক্যালি আসলে ধর্মটাকে ব্যবসা হিসেবে পুঁজি করে আগাচ্ছে। তারা আল্লাহ রসুল প্রয়োজনে সঙ্গে মানে নিজেদের অস্তিত্বের সাথে সেটাও বাদ দিতে পারে সংবিধান থেকে। আমাদের কথা হচ্ছে মানে আমাদের মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে অবস্থান নিয়ে কেন একটা দল রাজনীতি করে যাবে এবং তাদের সংখ্যা বাড়তেই থাকবে, এবং তাদের আমরা বন্ধ করবো কিনা তাদের সেটা সিদ্ধান্ত নেবে গুটি কয়েক লোক, হ্যাঁ, যাদের হাতে আমাদের ভবিষ্যৎ থাকবে। গত 40 বছর ধরে এই ভবিষ্যৎই আমরা আছি যে আমরা মুক্তিযুদ্ধের কথা বললে ভারতের দালাল হব আর আপনারা পাকিস্তানের দালালি করে বেড়াবেন। অমির রহমান পিয়াল, আপনি আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আপনারা দেখছেন ৭১ মঞ্চে। আমরা ফিরে আসছি একটি ছোট্ট বিরতির পর। দর্শক, আপনারা দেখছেন ৭১ মঞ্চে। আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি এবং আপনাদের সরাসরি নিয়ে যাচ্ছি শাহবাগে গণজাগরণ মঞ্চে, কারণ সেখান থেকেই এই সমস্ত আলোচনার এবারের সূত্রপাত। শাহবাগ গণজাগরণ মঞ্চ, সেখানে ফারজানা রূপা আছেন, তিনি আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিবেন সেখানে যারা
উপস্থিত আছেন তাদের সঙ্গে। আমরা এখন সরাসরি শাহবাগ গণজাগরণ মঞ্চ। আপনারা কেন এসেছেন আজকের এই অনুষ্ঠানে, আমাদেরকে যদি একটু বলেন। আমরা এসেছি কারণ না আসাটা ছিল আমাদের কাছে একটা অন্যায়, আসতে হবে যেহেতু আমরা বাঙালির এই আন্দোলনে আমাদের যোগ দেওয়াটা আমাদের একেবারে অত্যন্ত জরুরি। আর যেহেতু আমরা সাংস্কৃতিক কর্মী, আমার মনে হচ্ছে সবার যেভাবে দরকার আমাদের তার থেকে বেশি দরকার। আমাদের একটা সামাজিক, আমাদের সব দিক থেকে আমাদের নিজেদের একটা দায়বদ্ধতা আছে, আমাদের আসতেই হবে। সেজন্য এই স্লোগানে আমরা যোগ দিতে এসেছি। আপনি কেন এসেছেন? আমরা শুনছি রাজাকারের ফাঁসি চাই, জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি উঠেছে, কিভাবে এই দাবি বাস্তবায়ন করা সম্ভব? আমি বলবো এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। তার পাশাপাশি বলবো এখন যৌবন যার শাহবাগ চত্বরে আসার তার শ্রেষ্ঠ সময়। এখান থেকে মিলিত প্রাণের স্পন্দনে আসুন আমরা প্রতিবাদ জানাই। আসলে জামাত শিবিরের তাণ্ডবগুলো আমরা দেখেছি, তার প্রতিবাদ আমরা যে ইয়াং জেনারেশন আছে সবাই মিলে আন্দোলন করছি, এবং জামাত শিবিরের যত প্রতিষ্ঠান আছে এবং রাজনীতি থেকে জামাত শিবিরের আমরা মুক্তি চাই। কি বন্ধুরা, তোমরা কি চাও না জামাত শিবিরের মুক্তি? তাতে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার কোনো ক্লজ নাই, কিভাবে এদের রাজনীতি? দেখেন, সরকার 2/3 ক্ষমতা নিয়ে এসেছে, সরকার চাইলেই কিন্তু পারে আইন তৈরি করে জামাত শিবিরের রাজনীতি বন্ধ করা। আমরা চাবো 42 বছর ধরে বিচার হয় নাই, কিন্তু এখন শ্রেষ্ঠ সময়, এখন সরকার যেন উদ্যোগী হয়ে আইন সংশোধন করে বিচারের ব্যবস্থা করে। কেন এসেছেন আজকে এই ভিড়ের মধ্যে? আজকে এসেছি একটা জনদাবি, দেশের দাবি, জনগণের দাবি এবং আমাদের প্রাণের দাবি, যেটা 40 বছর, 41 বছর, 42 বছর ধরে আমরা যে জিনিসটির জন্য অপেক্ষা করছি, এদেশ থেকে জামাত শিবির মুক্ত করার জন্য, জামাতদের ফাঁসি দেওয়ার জন্য। আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, রাজাকার যুক্ত দেশ হিসেবে নয়, রাজাকার মুক্ত একটি স্বাধীন দেশে। তার মানে কি নির্বাচন কমিশনের কাছে আপনাদের কোনো দাবি আছে যে এদের রাজনীতি বা নির্বাচনী প্রক্রিয়া অংশগ্রহণ বন্ধ করা হোক? আমরা আইনি প্রক্রিয়ার বিরুদ্ধে কখনোই না, যেহেতু আমরা এই দেশের নাগরিক, আমরা আইনি প্রক্রিয়াকে অবশ্যই শ্রদ্ধা করি। সরকারের কাছে এবং নির্বাচন কমিশনের কাছে এবং বিচার বিভাগের কাছে আমাদের আকুল আবেদন, আমরা এদের থেকে জামাত শিবিরের রাজনীতিকে নিষিদ্ধ করতে, তারা যতটুকু সম্ভব, যত দ্রুত সম্ভব, দেশে আজকে যে সংকটটি অবস্থান করছে সেই সংকট থেকে যত দ্রুত সম্ভব এই আইনটি করে জনগণকে মুক্তি করবেন। জনগণের প্রাণের দাবির সাথে সরকার, নির্বাচন কমিশন এবং বিচার বিভাগ একাত্মতা ঘোষণা করবেন। এটি আমাদের প্রাণের দাবি। আমরা আশা করছি খুব শীঘ্রই আমরা সেই ফলটি লাভ করতে পারব। অনেক ধন্যবাদ ফারজানা রূপা, এবং আমরা শাহবাগ গণজাগরণ মঞ্চ থেকে সেখানে উপস্থিত যারা আছেন তাদের মন্তব্য এবং বক্তব্য শুনছিলাম। যে কথাটা এখানে উঠে এসেছে যে আইনানুগ ব্যবস্থার ভেতরেই যা করার করতে হবে, এবং এই যেটি সর্বশেষ যে দর্শক ছিলেন তিনি যে কথাটি বললেন, এখানে তার আগে যে ছেলেটি যে কথাটি বলছিল যে জামাতের রাজনীতির যে রূপ গত কয়েকদিন ধরে মানুষ দেখেছে, প্রতিবাদের ভাষা, মানে এই ট্রাইব্যুনাল দ্বারা মানছেন না বা বিচার মানছেন না, যদিও ট্রাইব্যুনালে যাচ্ছেন, সেখানে চোরাগোপ্তা আন্দোলন, হামলা, এবং তারও আগে যখন বিক্ষোভ সমাবেশে ডাকা হলো সেখানে তো প্রকাশ্যে গৃহযুদ্ধ এই শব্দটি তোলা হলো। আপনাকে জিজ্ঞেস করবো শাহরিয়ার কবির, যে এই হুমকি যেটা এবং তার কিছু বাস্তব রূপ আমরা গত কয়েকদিনে দেখলাম, যে বিভিন্ন জায়গায় হামলা এবং হঠাৎ করে মিছিল করে ফেলা ইত্যাদি করে, এবং একটি ভয় আশঙ্কা যে আরো অনেক বড় তাণ্ডবের শক্তি তাদের কাছে আছে। আপনারা অনেক দিন ধরে আন্দোলন করছেন, আপনি কি মনে করছেন? যে না, যেটা ব্লগার পিয়াল যেটা বললেন, 71-এ জামাত যা করেছে এখনো তারা তাই করছে এবং সেটা করবার ক্ষমতা রাখে, 71-এর মতন ওরকম আকারেও করবার ক্ষমতা রাখে। এবং জামাত যখন থেকে আত্মপ্রকাশ করেছে তখন থেকে আপনারা দেখুন 1979 সাল থেকে এ পর্যন্ত রক কাটার রাজনীতি, গলা কাটার রাজনীতি, হাত কবজি কাটার রাজনীতি বাংলাদেশে তো জামাতের আগে কেউ এটা কল্পনাও করেনি। এমন কোন সংগঠন নেই, সেটা ছাত্রলীগ বলুন, বাম ছাত্র সংগঠন বলুন, এমনকি ছাত্রদল পর্যন্ত, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জামাতের নৃশংসতার শিবিরের নৃশংসতা শিকার হয়েছে। এখন মওদুদির যে রাজনৈতিক দর্শন,
এটাই হচ্ছে রাজনীতির না ধর্মের নামে হত্যা, নির্যাতন সবকিছুকে বৈধতা দেয়। এবং এটা ৭১ তারা করেছে, এখনো তাই করছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় যে হঠাৎ করে তারা গৃহযুদ্ধের হুমকি দিচ্ছে বা হঠাৎ করে সন্ত্রাসী কাজ করছে এর জন্য জামাতকে নিষিদ্ধ করবে, তা তো নয়। জামাতকে নিষিদ্ধ করতে হবে ৭১ সেই অপরাধের কারণে। এবং জামাতকে আমরা প্রথম থেকে বলছি, জাহানারা ইমামের আন্দোলনটা শুরু হয়েছিল দুটো দাবি নিয়ে, যুদ্ধাপরাধীদের বিচার এবং জামাত শিবিরের মৌলবাদী সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করা। মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন বলতে আমরা কিন্তু ৭২ সংবিধানের পুনঃপ্রবর্তনটা চেয়েছিলাম, যেটা আজকে মহাজোট সরকারও করেনি পুরোপুরি। তারা ধর্মভিত্তিক রাজনীতির জায়গাটা সেখানে বাদ দিয়ে রেখেছে। তারা এরশাদের রাষ্ট্রধর্ম ইসলাম রেখে দিয়েছে, জিয়াউর রহমানের বিসমিল্লাহ রেখে দিয়েছেন। পঞ্চম অষ্টম সংশোধনের কলঙ্কমুক্ত তো আমাদের সংবিধান হয়নি না। জাতীয় ঐকমত্য ঠিক আছে, কিন্তু তাহলে আমরা 3/4 ভোটটা দিয়েছি কেন? আমাদের সংবিধানেই আছে যে সংবিধান সংশোধন করবার জন্য 2/3 লাগে, 3/4 লাগে না। আজকে যেই ম্যান্ডেট জনগণ এই সরকারকে দিয়েছে, তারা যদি আবার বলেন আবার বিএনপির সঙ্গে কথা বলতে হবে, আবার রাস্তায় নামতে হবে। তারা তো শুধু না, আরো অনেকেই তো বলছেন, যেমন ইয়াজউদ্দিন আহমেদ যেই মতটার কথা এখানে বলছিলেন যে সবার সাথে আলোচনা করেই করা দরকার যে কোনো বড় সিদ্ধান্ত। এটা রিয়াজ ভাই তো থিওরিটিক্যাল কথাটা বললেন, কিন্তু আমি যদি বাস্তবে দেখি কোন অবস্থাতেই কি বিএনপির পক্ষে এই ব্যাপারে একমত হওয়া সম্ভব? জামাতকে নিষিদ্ধ করতে হবে, বিএনপির মতের জন্য অপেক্ষা করে সেটাই বসে হবে না তো। আপনাকে আপনার সিদ্ধান্ত নিতে হবে। এই যে এতদিন 21 বছর ধরে আমরা বলেছি, আজকে লক্ষ কোটি মানুষ বলছেন। এই রায়কে যদি শ্রদ্ধা না করে, আমাদের সংবিধানের যে আর্টিকেল 7 আছে, 7 অনুচ্ছেদে পরিষ্কার বলা আছে এই প্রজাতন্ত্রের সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। আপনি গণরায়ের প্রতি শ্রদ্ধা করবেন না, আপনি সরকারে বসে আছেন। এরপর যদি জামাত যদি নিষিদ্ধ না হয়, বলতে হবে যে কি যে এর চেয়ে দুর্ভাগ্যজনক তো আমাদের আর কিছু হতে পারে না। আমি মনে করি কি, আমি কিন্তু একটা জিনিস গণতন্ত্র যখন আমরা বলি, এবং একটা মডার্ন রাষ্ট্র কিন্তু বাংলাদেশ। হ্যাঁ, আপনি বললেন, আমি আসলে যে জায়গাটা আরো স্পষ্ট করে জানতে চাচ্ছি যে আমাদের রাজনীতির সাথে জঙ্গি একটি সংগঠন হিসেবে তাদের মানে তাদেরকে পরিচিত করা যায় কিনা, বা তাদের কর্মকাণ্ডের সাথে জঙ্গি সংগঠনের আদৌ যোগাযোগ আছে কিনা। এটা তো যে প্রমাণিত 2005-এ তো কিছু কানেকশন যাদেরকে নিষিদ্ধ করা হলো, তারা নিজেদেরই স্বীকারোক্তি যে একসময় তারা জামাতের সক্রিয় সদস্য ছিল। এবং সেটা তো হয়তো আমি জানি না সেই ইনভেস্টিগেশনে হয়তো কি কানেকশন পাওয়া গেছে, তো তখনকার কথা তো বলতে পারবো না। ইনভেস্টিগেশন হয়েছিল, সেই ইনভেস্টিগেশনের রেজাল্ট কি ওটাও আমরা জানি না। তো কিছু কিছু যা পেপারে আসছে, পত্রিকা আসছে, তাদের পাস্ট যেটা ছিল ওটা প্রেজেন্ট আমরা যেটা দেখছি, আমি ডেফিনেটলি এটা কন্ডেমেবল। আপনি এই যে শিবিরের যে তাণ্ডব, উনি যেটা বললেন, দ্যাট ইজ ফ্যাক্ট। কারণ আপনি ছাত্র সংগঠন, আরেকটা জিনিস হলো দুঃখের বিষয় কি জানেন, আমরা এই ছাত্র সংগঠনকে বলেছিলাম, প্রত্যেকটি দলকে হাতে পায়ে ধরেছে যে আপনারা এই ছাত্র সংগঠনকে আলাদাভাবে চলতে দেন, আপনারা এটার সাথে জড়িত করবেন না। করলো না, দুইটি বড় দলই করলো না। এবং আমি আজকে বলছি, করলো না বলে শিবিরেরও এই অবস্থায় আপনার একটা পার্টি। আপনি কি মনে করেন যে অন্য দলের ছাত্র সংগঠনগুলো যেভাবে চলছে তারই প্রভাবে শিবিরের? আমি সেই প্রভাবের কথা বলছি না। ছাত্র সংগঠনকে যদি কোনো রাজনৈতিক দল ওইভাবে প্রশ্রয় না দিত, আজকে ছাত্রলীগ যা করছে বা ছাত্র দল অতীতে যা করেছে, এটারই ধারাবাহিকতা তো এটা। শিবিরও তো একটা ছাত্র সংগঠন, একটা পার্টির। আমরা অনেকবার আমাদের জামাতের ব্যাপারে বরাবরই বলা হয়ে থাকে, জামাত এবং শিবির ব্যাপারে যে তারা অত্যন্ত একটি ডিসিপ্লিন দল, সেখানে অন্য ক্যাডার, সেটা তো তাদের মতাদর্শের ডিসিপ্লিন। সেক্ষেত্রে তারা কেন প্রভাবিত হবে? সেটা তো তাদের মতাদর্শের ডিসিপ্লিন, আমি সেই প্রভাবিতের কথা বলছি না। আমি যে একটা রাজনৈতিক দল যখন না, মানে তাদের কর্মকাণ্ডে কেন প্রভাবিত হবে, যেটা অনিল রহমান পিয়াল বলতে চাইছেন যে এটি তাদের রাজনীতির। ডেফিনেটলি এটি তাদের রাজনীতি, কিন্তু এটাকে তো সেপারেট করতে হবে আপনাকে। প্রথমে তো শিবির বন্ধ করতে কি অসুবিধা হয়? আচ্ছা ঠিক আছে, রাজনৈতিক শিবির তো কোনো রাজনৈতিক দল না, শিবির তো ছাত্র সংগঠন, শিবির তো রাজনৈতিক দল না, এবং গঠনতন্ত্র হিসেবে তারা রাজনৈতিক ওই দলের অঙ্গ সংগঠনও না। তাহলে ওইটাকে আগে আপনি কেন করেন না? ওটা তো প্রথমে করা যায়, তো সেটাও তো হচ্ছে না। আমার কথাটা যেটা, আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম, যে তাড়াতাড়ি বলতে গিয়ে বোঝাচ্ছে না, যে রাজনৈতিক দলগুলো যদি প্রথমে উইথড্র করে ছাত্র সংগঠন থেকে, তাহলে শিবিরকে আপনি স্ট্রেট হয়ে আপনি বন্ধ করতে পারেন। মানে সবগুলো ছাত্র সংগঠনের ব্যাপারে সিদ্ধান্তের সাথে সেটা জড়িত, কিন্তু শিবিরকে তাদের সাম্প্রতিক কর্মকাণ্ডের জন্যই ধরুন নিষিদ্ধ করা হলো, শিবির অথবা জামাত। এবং এই যদি করা হয়, এখানে আমরা যে ট্রাইব্যুনালের পেছনে যে জনমত জনসমর্থন আছে সেটা তো আগেই প্রমাণিত। তার উপরে আমরা যে ধরনের আন্তর্জাতিক চাপ
এবং এমনকি দেশের ভেতরেও সমালোচনা লক্ষ্য করেছি, সেই নিষিদ্ধ করার মতো আপনি যতই বলুন গণরায় পাওয়া যাচ্ছে, সে বিপক্ষেও তো অনেক শক্তিশালী অবস্থান আছে, তো সেটা কি ফেস করতে পারবে এই সরকার? তখন কি আপনারাই বলবেন না যে আর একটু ভেবে কাজটা করা উচিত ছিল? ভেবে করা, কারণ আপনি এটা যেটা আমি বলার চেষ্টা করছি, একটা জাতীয় পর্যায়ে একটা ফার রিচিং এফেক্ট, এটা না যে আজকে করলাম শেষ, একটা ফার রিচিং এফেক্ট, সবার মতামতটা নেওয়া ভালো। কারণ দেশ চালাচ্ছে কিন্তু রাজনৈতিক দল। আমি এখান থেকে যত কথা বলি, উনি যত কথা বলেন, আপনি যত কথা বলেন, রাজনৈতিক দল দেশ চালাচ্ছে, রাজনীতিবিদরা দেশ চালাচ্ছে, তাদেরকে ম্যান্ডেট দেওয়া হয়েছে। ডেফিনেটলি সেই ম্যান্ডেটে তারা কতখানি ব্যবহার করে সেটা তাদের ব্যাপার। রাজনৈতিক দল ছাড়া তো আপনি দেশ চালাতে পারছেন না। হ্যাঁ, তো কাজেই সেখানে আমি এটা বলবো না যে অমুক দল মানবে কিনা না মানবে কিনা, সেটা মানানো বা না মানানো এটা রাজনৈতিক পরিস্থিতির অবস্থা। এখন যে অবস্থা আসছে, আমার তো মনে হয় যে দুটি দল কিন্তু আপনি যদি দেখেন অনেকটা ব্যারিয়ার ভেঙে গেছে। বিএনপির একটা স্টেটমেন্ট দেওয়া, হাফ হার্টেড দেখ বা ফুল হার্টেড দেখ, একটা স্টেটমেন্ট দেওয়ার পেছনে এখন সেইখানে একটা পরিস্থিতি হয়তো উদ্ভব হতে পারে আন্ডার দিস সার্কমস্টান্স। এই যে ভদ্রলোক যেটা বললেন যে ব্লগার, ঠিকই বলছে, আই সাপোর্ট হিম। কোন দলের ব্যাপার না, কয়েকজন রাজনৈতিক দল মিলে কেন করবে, তারা কেন একত্র হতে পারছে না? আমার কথাও সেখানে এই আন্দোলনটা একটা ইস্যুতে আন্দোলন হচ্ছে, কিন্তু আমি যদি দেখি তাহলে এখানে বড় ইস্যু আছে, একটা রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের ইস্যু আছে, একটা সামাজিক পরিবর্তনের ইস্যু আছে। এই যে এতগুলো লোক, লক্ষ লক্ষ লোক আসছে, তারা তো একটা সামাজিক পরিবর্তনের ইস্যু নিয়ে আসছে, সেটা তো হবে, কিন্তু সেটা তো আমাদের রাজনীতিবিদদের প্রথমে বুঝতে হবে। এখন কেউ যদি না বোঝে, ওই যে কি মানে ওখানে যাচ্ছেন শুধু একাত্মতা ঘোষণার জন্য, সে তো আমার মনে হয় না আইনও তো পরিবর্তন করেছেন, একেবারে বোঝেননি মনে হয় না। আমরা দেখছি ৭১ মঞ্চ, এবং একটি বিরতি নিতে হচ্ছে, বিরতির পর আবার ফিরে আসবো। শহরের মানুষ ৪০ টাকা কেজি কিনা খায়, আর আমগো এনে কোনো দাম নাই। আমগো খবর কে রাখে? যা বলার ৭১ বলুন। ৭১ সংবাদ নয়, সংযোগ। দর্শক, আপনারা দেখছেন ৭১ মঞ্চ, এবং আপনারা জানেন আমরা যে আলোচনা করছিলাম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। জামাতের রাজনীতির মূল ধারাটি পরিবর্তিত হয়নি বলে অমির রহমান পিয়াল বলছিলেন, এবং সেখানে একটি শব্দ ইদানিং সবাই বলা বলি করছেন, গৃহযুদ্ধের হুমকি, এবং জামাতে নিষিদ্ধ করার কথা যদি ওঠে তাহলে নিশ্চয়ই এই বিষয়টি উঠবে। আমরা জানি তারা যে সর্বশেষ যে সমাবেশ করেছিলেন গত ৪ তারিখে, সেখানে বিশেষ করে এই কথাটি এসেছিল, আমরা শুনেনি জামাতের একজন নেতার কাছ থেকে। সৃষ্টি করে এই জাতিকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিবেন না। রায় শেষ নয়, রায়ের পরে রায়, রায়ের পরে রায়, বহু প্রতিক্রিয়া আছে। বিষয়টি হালকাভাবে দেখলে চলবে না। দেশকে গৃহযুদ্ধের হাত থেকে বাঁচাতে হলে অনুরোধ করব, এই বিতর্কিত ট্রাইব্যুনাল থেকে আর কোন রায় দেওয়ার কোন সুযোগ নেই। জনগণের দৃষ্টিতে ভিন্ন দিকে ফেরানোর জন্য তথাকথিত যুদ্ধপরাধের নামে আমাদের নিরপরাধ নেতাদেরকে কারাগারে বন্দী করে রেখেছে। এই কথার পরিপ্রেক্ষিতে আপনাদের কাছে একজন করে জানতে চাইব, রিয়াজউদ্দিন আহমেদ, যেই তাদের সর্বশেষ ঘোষিত সমাবেশে যে কথা আমরা শুনেছিলাম, তার পরিপ্রেক্ষিতে এখন যে জামাত নিষিদ্ধের যে আলোচনাটি উঠেছে, আপনি কি মনে করছেন? না, এই তো যে কথাগুলি বলেছে এগুলি ধরুন একেবারে গণতান্ত্রিক ভাষায় বলা যাবে না, এর মধ্যে একটা প্রচ্ছন্ন হুমকি এবং প্রত্যক্ষই মনে হলো, প্রত্যক্ষও বলতে পারেন। তো সেইটার প্রেক্ষিতে না শুধু আমি বলবো যে ওনারা মিস্টার পিয়াল যেটা বলেছেন, শাহবাগে যে ঐক্যমতের সৃষ্টি হয়েছে এই একটা বিষয়ের উপরেও, শাহবাগ কিন্তু একটি বিষয়ের উপরে কনসেন্ট্রেট করেছে। এইটা আমার মনে হয় যে দিস ইজ এ ওয়েক আপ কল ফর দি পলিটিক্যাল পার্টি, এবং পলিটিক্যাল ডিসিশন ছাড়া যেহেতু এর কোনো সুরাহা হবে না, এই হুমকি দাতাদের কিভাবে বিচার হবে বা দেখবে সরকার, এই হুমকির প্রেক্ষিতে
এই ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড দেশে চলবে কিনা, এগুলি কিন্তু অত্যন্ত মানে সেনসিটিভ পলিটিক্যাল সিদ্ধান্ত। এবং জামাত ব্যান করতে হলে এটাও পলিটিক্যাল সিদ্ধান্ত, এই রুলিং পার্টিকে নিতে হবে, যাদের 3/4 মেজরিটি আছে পার্লামেন্টে। এখন যে কথাটা ওনারা বলেছে যে আমরা বিএনপির সাথে আলাপ করব, অন্যান্য দলের সাথে আলাপ করব, এটা হলো রাজনৈতিক শিষ্টাচার, কালচার। ঠিক আছে, আমরা সবাই মিলে একটা কিছু করলাম। আরেকটা হতে পারে আমি একা দায়িত্ব নেব না, দায়িত্বটা আমি ডাইলিউট করে সবাইকে এটা। এই মঞ্চের ডাকেই তো এই যে সাংগঠনিকভাবে বয়কট, সামাজিকভাবে বয়কট, এগুলোর কিছু কিছু ফল তো আমরা এরই মধ্যে ফলতে দেখেছি। মানে এমন কি প্রেস ক্লাবের কথাই যদি বলি, তো সেই রকম ধরনের রিয়াকশন তো হচ্ছে। এটি যদি একটি ক্ষেত্রে হতে থাকে, বড় ক্ষেত্রে হতে অসুবিধা কোথায়? শাহরিয়ার কবির। হতে পারে না, যে কথাটা গত শেষ পর্যায়ে 3 বছর ধরে আমরা সরকারকে বোঝাতে পারছি না, আইনমন্ত্রীকে যখনই আমরা বলছি যে আপনি যুদ্ধাপরাধের সঙ্গে সম্পৃক্তি, গণহত্যার সঙ্গে সম্পৃক্তির জন্য জামাতকে বিচার করুন ট্রাইব্যুনালে, সরকার তো বাদী এই ট্রাইব্যুনালে, সরকারকে জামাতকে সংগঠন হিসেবে বিচার করুন। তিনি বারবার বলছেন আমরা ব্যক্তির বিচার করব, আমরা সংগঠনের বিচার করব না। কেন নয়, এই প্রশ্নটাই আমরা বারবার করছি। এবং যেহেতু তারা না, তিনি কখনো এটা বলছেন না। আমরা জানি যে আমেরিকা চাপ দিচ্ছে, আরে আমেরিকার কথা শুনলে তো 71-এ আমরা মুক্তিযুদ্ধই করতে পারতাম না। যে বিষয়টা এখন তারা সংসদে যাচ্ছেন আপিলের সমান সুযোগ নিয়ে, কেন সংসদে তারা যদি মনে করেন যে আমাদের আইনে সংগঠনের বিচার করা যাবে না, আমরা মনে করি এই আইনে সংগঠনের বিচার করা যাবে, সরকারের কোনো আইনজীবী বলেছেন এই আইনে সংগঠনের বিচার করা যাবে না, তো আইনটির ওইটুকু সংশোধন করতে অসুবিধে কোথায়? জামাতে ইসলামী, রাজাকার, আলবদর, আল শামস এই সংগঠন হিসেবে এদের বিচার না হলে, আমি পরশুদিনও ট্রাইব্যুনালে বলেছি, এই বিচার আমাদের কাছে কখনো, শহীদ পরিবারের কাছে কখনো গ্রহণযোগ্য হবে না। সাখাওয়াত হোসেন, আমেরিকার চাপের কথা একটা শুনলাম, জামাত নিষিদ্ধ করার মতো একটা পরিবেশ কি আসলে তৈরি হয়েছে কিনা? তৈরি অর্ধেক হয়েছে, আর বাকিটা এখন সরকারের আগাতে হবে। সেটা আপনি অন্য দলের সাথে কথা বলতেই বলুন, আইন তৈরি করতেই বলুন, এটা কিন্তু অল ইন দ্য গভর্নমেন্ট হ্যান্ড। আন্তর্জাতিক চাপ, একটি মডারেট মুসলিম দল, আন্তর্জাতিক, সেটাও আপনাকে খেয়াল করতে হবে কতখানি আপনি সেই চাপটা নিতে পারবেন। আমরা পদ্মা সেতু বাদ দিলাম, আমরা বাদ দিয়ে তো নিজেরা করার চেষ্টা করছি, কতখানি চাপ আপনি নিতে পারবেন। তখন কি এই সমর্থন তারা পাবেন? সেটা বলা খুব মুশকিল, এটা বলা খুব মুশকিল। এখানে ডিপ্লোমেসির ব্যাপার আছে। আপনি সেই ডিপ্লোম্যাটিক ম্যানুভারটা তো আমরা এখনো দেখিনি, আমরা কিন্তু ইন্টারনাল ম্যানুভারটা দেখছি। ডিপ্লোম্যাটিক ম্যানুভারটা কিন্তু আমরা এখনো দৃশ্যত হয়নি। সেই ডিপ্লোম্যাটিক ম্যানুভারটা কিন্তু আরো আগের থেকে শুরু করা হচ্ছে কিনা আমি জানি না। আমাদের অন্তত দৃশ্যত আমাদের এটা শুরু করতে হলে আগে পলিটিক্যাল কমিটমেন্ট, পলিটিক্যাল কমিটমেন্টের জায়গাটা যেখান থেকে আসবে, গণদাবি, গণরায়, অনেক কথাই শুনলাম। অমির রহমান পিয়াল, আপনার কাছেই সর্বশেষ আমরা জানতে চাইব, কারণ এই মুহূর্তের মত, পথ, বক্তব্য আপনাদের কাছ থেকে আসছে। এবং অমির রহমান পিয়াল, আপনি আলোচনা শুনছিলেন, সর্বশেষ মন্তব্য আপনার কাছে জানতে চাই জামাতের রাজনীতি সম্পর্কে। আমাদের হুমকি দেওয়া হচ্ছে, ইমোশনাল ব্ল্যাকমেল করা হচ্ছে যে কি একদল খুনি আমাদের দিনের বেলায় মারবে, তাদের যদি নিষিদ্ধ করা হয় তারা রাতের বেলায় এসে মারবে, এই তো। আর আপনারা জনগণকে সবসময় অবজ্ঞা করবেন, মানে যারা তাদের পৃষ্ঠপোষক, এবং আমেরিকাকে চিঠি লিখে জানাবেন যে আমাদের ক্ষমতায় আনো। এটা তো হতে পারে না। জনগণের রায়কে শ্রদ্ধা করে এদেশে রাজনীতি করতে হবে। এবং এটা আপনার জাতীয় ঐক্যমতের কথা যদি বলেন, দেখেন শাহবাগ কি করছে। আমরা 3 মিনিট নিস্তব্ধ করে দিয়েছি সারা দেশ, আমরা আজকে আগুন জ্বালিয়েছি সারা দেশ, মোমের আলো শুধু। হ্যাঁ, আপনারা বলেন কি দেখলে আপনাদের মনে হবে যে জাতীয় ঐক্যমত হয়েছে, আমরা তাই করবো, আমাদের দেখান। অমির রহমান পিয়াল, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমাদের স্টুডিওতে যারা উপস্থিত আছেন, রিয়াজউদ্দিন আহমেদ, শাহরিয়ার কবির এবং জেনারেল এম সাখাওয়াত হোসেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের 71 মঞ্চে। দর্শক, আপনাদেরকেও সবসময় সাথে চাই, থাকুন 71 মঞ্চের সঙ্গে এবং 71-এর সঙ্গে। ধন্যবাদ।